ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু মাই চ্যানেল নেক্সট এক্সাম বাংলা। আজকে দেখো খুবই আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়ব। টপিকটার নাম হচ্ছে মহাত্মা গান্ধীর জীবনী, মানে মহাত্মা গান্ধীজির জীবনী মাত্র 10 মিনিট। আবার বলছি, টোটাল আমরা মহাত্মা গান্ধীর যে টোটাল জীবনী, তিনি কি করেছেন, তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন, এই সমস্ত জিনিস আমরা মাত্র 10 মিনিটে জানবো। তো আবার বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আমি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করতেই থাকবো। মাত্র 10 মিনিটে আমরা সমস্ত ইনফরমেশন জানবো। তো দেখো, তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা, আশা করি এই যে দেখো টাইম লাইন, এর মাধ্যমেই আমরা টোটাল জীবনীটা কিন্তু আমরা জেনে যাব। খুবই ইন্টারেস্টিং লাগবে। তোমরা অবশ্যই তোমরা চাইলে এই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতায় নোট করে নিতে পারো। তো দেখো, প্রথমেই আমরা কি দেখব, মহাত্মা গান্ধীর জীবনরেখা, একটি টাইম লাইন মানচিত্র। তো 1869 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। প্রথমটা দেখো একদম, হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেন? তিনি গুজরাটের পোরবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। কবে জন্মগ্রহণ করেছিলেন? 2 অক্টোবর, তাই না? গান্ধী জয়ন্তী আমরা কবে পালন করি? আমরা 2 অক্টোবর পালন করি। হয়ে গেল তার জন্মের কথা। তারপরের দেখো, তারপরের পয়েন্টে চলে এসো, কি আছে? 1888 সাল। তখন তিনি কোথায় যান? তিনি আইন পড়ার জন্য ইংল্যান্ডে যাত্রা করেন। তিনি ওকালতি ব্যারিস্টার হওয়ার জন্য তিনি ইংল্যান্ডে যাত্রা করেন। তারপর তিনি কি করলেন? পড়াশুনো কমপ্লিট করে তিনি ভারতে এলেন। ভারতে আসার পর তিনি ওকালতির কাজ শুরু করলেন, বাট ভারতে কি হচ্ছিল না, তিনি কিন্তু খুব একটা পয়সা বা টাকা উপার্জন করতে পারছিলেন না। তখন এক গুজরাটি ব্যবসায়ী, তার নাম হচ্ছে দাদা আবদুল্লাহ, তার রিকোয়েস্টে তিনি কোথায় গেলেন? সাউথ আফ্রিকাতে গেলেন। তো দেখো, এটাই হচ্ছে তার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট, যে তিনি একজন গুজরাটি ব্যবসায়ী, তার নাম দাদা আবদুল্লাহ, তার রিকোয়েস্টে তিনি কোথায় গেলেন? সাউথ আফ্রিকায় গেলেন। সেখানে গিয়ে তিনি অনেক রকম প্রবলেমের সম্মুখীন হলেন। তার মধ্যে একটা হচ্ছে বর্ণবৈষম্য। সেখানে যে শ্বেতাঙ্গ সরকার ছিল, তারা কি করতো? তারা ভারতীয়দের, আফ্রিকানদের বা যারা এশিয়া থেকে এসেছিল তাদের অসভ্য বর্বর বলতো। ঠিক আছে, এই যে বর্ণবৈষম্যের ঘটনা গান্ধীজির সাথেও ঘটেছিল। ক্লিয়ার? এবার তিনি কি করলেন? তিনি ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সেখানে আন্দোলন শুরু করলেন। সেখানেই তিনি কিন্তু দেখো 1906 সালে প্রথম সত্যাগ্রহ অস্ত্রের প্রয়োগ করেন, অর্থাৎ প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন তিনি কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে স্টার্ট করেছিলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তারপরের পয়েন্টে চলে যাও। তারপর আমরা দেখতে পাচ্ছি 1915 সালে কি হলো? ভারতে প্রত্যাবর্তন করলেন। এবার তিনি 9th জানুয়ারি 1915 সালে পাকাপাকিভাবে ভারতে প্রত্যাবর্তন করলেন এবং ভারতের কিছু লোকাল রাজনীতিতে তিনি জড়িয়ে পড়লেন। আমরা জানি গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি প্রথমে কি করলেন? ডাইরেক্টলি তিনি কংগ্রেসে না যুক্ত হয়ে ডাইরেক্টলি তিনি মানে একজন সর্বভারতীয় নেতা হিসেবে প্রকাশিত না হয়ে তিনি কয়েকটা লোকাল ছোট ছোট কিছু আন্দোলনে যোগদান করলেন। যেমন আমরা জানি 1917 সালে কি চম্পারণ সত্যাগ্রহ বিহারে। তারপর আমরা জানি 1918 সালে দুটো আন্দোলন, একটা হচ্ছে খেদা সত্যাগ্রহ, আরেকটা হচ্ছে কি আহমেদাবাদের মিল ধর্মঘট। এই তিনটি ছোট ছোট লোকাল ইস্যুকে কেন্দ্র করে তিনি আস্তে আস্তে একজন সর্বভারতীয় লিডারে কিন্তু তিনি পরিণত হলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম, তাই তো? আমরা অর্ধেক রাস্তা পেরিয়ে গেলাম তার জীবনে। এবার আসছে নেক্সট স্টেপ। তারপর কি হলো? রাওলাট আইন ভারতে এলো এবং এই আইনের মাধ্যমে কি করা হচ্ছিল? সমস্ত ভারতীয়কে যাকে ইচ্ছে তাকে কি করতে পারবে? বিনা বিচারে তাকে কিন্তু আটক করে রাখতে পারবে। এটাকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট বা কালা আইন। এর বিরুদ্ধে গান্ধীজি প্রতিবাদ শুরু করলেন, যেটাকে আমরা বলি রাওলাট সত্যাগ্রহ। বাট রাওলাট সত্যাগ্রহের ফলে কি হলো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো, এই জিনিসটা আমরা জানি। ঠিক আছে, তারপরে চলে যাও নেক্সট পয়েন্টে। দেখো 1920 সালে অসহযোগ আন্দোলন। তাহলে গান্ধীজি কি করলেন? রাওলাট আইনের বিরোধিতা করার জন্য, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য তিনি খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনকে একসাথে যুক্ত করলেন এবং একটি সর্বভারতীয় গণ আন্দোলন তৈরি হলো, যেটাকে আমরা বলছি অসহযোগ আন্দোলন। কবে হয়েছিল? তোমরা দেখতেই পাচ্ছ 1920 সালে। আচ্ছা, 1920 সালের ঠিক 2 বছর পর অর্থাৎ 1922 সালে কি হলো? 22 সালে আমরা দেখলাম উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক একটি গ্রামে উত্তেজিত জনতা কি করলো? 22 জন
পুলিশ কর্মীকে হত্যা করলো। কিভাবে? তারা কি করলো? পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিল, অগ্নিসংযোগ করলো। এর ফলে 22 জন মানুষ মারা গেল। আচ্ছা, এই ঘটনার ফলে গান্ধীজি হতাশ হলেন। কেন? গান্ধীজির আদর্শই হচ্ছে অহিংস সত্যাগ্রহ, কোনো রকম ভায়োলেন্স বা হিংসা যেন প্রবেশ না করে। কিন্তু আমরা দেখলাম চৌরি চৌরা হত্যাকাণ্ডে হিংসার প্রবেশ হলো এবং গান্ধীজি কি করলেন? অসহযোগ আন্দোলন উইথড্র করে নিলেন বা প্রত্যাহার করে নিলেন। ঠিক আছে, তো এই যে তিনি প্রত্যাহার করলেন, এটা বলতে গেলে আমরা এটাও বলতে পারি যে তিনি হয়তো এই কাজটা ঠিক করেননি। কেন? কারণ এত বড় আন্দোলনে, এত বড় যদি আন্দোলন হয়, কোথাও হয়তো একটু একটু হিংসার প্রবেশ করতেই পারে, তাই না? ভেবে দেখো ব্যাপারটা। তো এটা একটা ডিজাস্টার ছিল, এটা একটা ভুল ছিল গান্ধীজির, বাট গান্ধীজির নিজের দিক থেকে হয়তো তিনি ঠিক কাজ করেছিলেন। ক্লিয়ার? তো হয়ে গেল 1920। তারপর চলে যাই আমরা 1930 সালে। 1930 সালে কি হলো? খুবই ইম্পর্টেন্ট, ডান্ডি অভিযান ও লবণ সত্যাগ্রহ। কবে হয়েছিল? 12ই মার্চ তিনি স্টার্ট করলেন। তিনি কি করলেন? সবরমতী আশ্রম থেকে তিনি গেলেন ডান্ডিতে। সেই ডান্ডিতে তিনি 24 দিনে পৌঁছলেন। 24 দিনের পদযাত্রা হচ্ছিল, 241 মাইল অতিক্রম করে তিনি ডান্ডিতে গেলেন। সেখানে গিয়ে তিনি কি করলেন? সেখানে তিনি সমুদ্রে স্নান করে ভোরবেলায় 6 এপ্রিল তিনি কি করলেন? তিনি সমুদ্রের জল থেকে লবণ তুলে লবণ আইন ভঙ্গ করলেন। ক্লিয়ার? এটাকেই বলা হয় লবণ সত্যাগ্রহ, যেটাকে আমরা বলি আইন অমান্য আন্দোলন। তাহলে আইন অমান্য আন্দোলনের সূচনা গান্ধীজি কিভাবে করেছিলেন? গান্ধীজি লবণ সত্যাগ্রহের মাধ্যমে করেছিলেন। হয়ে গেল 1930। তারপরে যদি আমরা চলে যাই 1942 সাল, দেখো, ঠিক আছে, তো 1942 সালে কি ভারত ছাড়ো আন্দোলন হলো স্টার্ট। কবে? 8ই আগস্ট। তাই জন্য ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনও বলা হয়। আর এর উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশদেরকে এবার ভারত ছেড়ে যেতেই হবে। গান্ধীজি কি বললেন? গান্ধীজিকে জেলে আটক করা হয়েছিল সেই সময়। তার পরের দিনই তিনি জেল থেকে বলেছিলেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই স্লোগানটা আমরা সবাই জানি, করবো অথবা মরবো, রাইট? তারপর চলে যাচ্ছি আমরা, দেখো 1947 সালে স্বাধীন হলো ভারত, কিন্তু তার সাথে সাথে হলো হচ্ছে দেশভাগ, যেটা আমাদের ভারতের ইতিহাসে একটি খুবই অন্ধকারময় অধ্যায়। দেশভাগের সাথে সাথে আমরা দেখলাম যে পাঞ্জাব প্রদেশে, বাংলায় বিভিন্ন জায়গায় দাঙ্গা হলো, হিন্দু মুসলমানের প্রচুর দাঙ্গা হলো, এই ঘটনাটা আমরা জানি, আশা করি ক্লিয়ার। নোয়াখালীতে কি হলো? নোয়াখালীতে দাঙ্গা হলো। আচ্ছা, তারপর কি হলো? লাস্ট 1948 সালে আমরা জানি, আমরা জানি গান্ধীজিকে 30শে জানুয়ারি হত্যা করা হলো। নাথুরাম গোডসে তাকে কি করলো? হত্যা করলো। এইভাবে একজন মহান স্বাধীনতা সংগ্রামী, যার হাত ধরে আমরা এত বছর জাতীয় কংগ্রেস এবং ভারতীয়রা গণ আন্দোলনে যোগদান করেছিল, যাকে সমগ্র ভারতীয়রা বিশ্বাস করেছিল, তার মহাপ্রয়াণ ঘটে, রাইট? এবার তোমরা বলতে পারো যে গান্ধীজি বারবার যে এইভাবে করতেন, আন্দোলন স্টার্ট হতো, তারপর তিনি উইথড্র করে নিতেন, এটা কি তিনি ঠিক করতেন? তো দেখো, গান্ধীজির মানসিকতা আমাদের বুঝতে হবে। তিনি কিন্তু কখনোই ভায়োলেন্স পছন্দই করতেন না, ঠিক আছে? তো আমি যদি শুধুমাত্র তার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বলবো তিনি ঠিকই করেছিলেন, ঠিক আছে? বা যদি আমরা ওভারঅল দেখি, অন্যান্য যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল, তারা কি বলেছিল? তারা বারবার বলছে যে গান্ধীজি এটা একটা ভুল করছেন, বারবার উইথড্র করে নেওয়া একদমই ঠিক নয়, ঠিক আছে? আমারও তাই বক্তব্য, কারণ হিংসার প্রবেশ করতেই পারে অল্প স্বল্প, এই বলে পুরো আন্দোলনকে উইথড্র করে নেওয়া কখনোই ঠিক নয়। এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজকে এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।